আচ্ছা, কোটিপতি বললেই মাথায় আসে আম্বানি আর আদানির কথা। আম্বানির ছেলের বিয়ে দেখে শুধু ভারত নয়, চোখ কপালে উঠেছিল গোটা বিশ্বের। আমাদের মতো নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য কোটিপতি শব্দটাই যেন একটা ফ্যান্টাসি। তবে কোটিপতিদের তালিকায় বাঙালিদের নাম খুব কমই চোখে পড়ে। কিন্তু বাঙালিদের মধ্যে কোটিপতি প্রথম কে ছিলেন বা হয়েছিলেন সেটা জানা আছে কি? যদি জানা না থাকে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। বাঙালির নিজের ঘরে ছিল প্রথম কোটি টাকা রোজগার করা মানুষটি, যার জীবনের রোলার কোস্টার রাইডের গল্পই আজ আপনাদের শোনাব। রামদুলাল সরকার ওরফে রামদুলাল দের জন্ম ১৭৫২ সালে এই বাংলাতেই। ওরফে শব্দটা এই কারণেই বললাম, কারণ ওনার পারিবারিক পদবি ছিল দে, আর উপাধি হল সরকার। ইনি ছিলেন বাংলার প্রথম কোটিপতি ও আন্তর্জাতিক বাণিজ্যে সুপরিচিত একজন বাঙালি ব্যবসায়ী। সেকালের বিখ্যাত ব্যবসায়ী ও দানবীর। তিনি ছিলেন ভারত মার্কিন বাণিজ্যের পথিকৃৎ। তখনকার দমদম পরগনার রেগজুয়ানি গ্রামে বলরাম সরকারের দিন আনা দিন খাওয়া পরিবারে বড় হচ্ছিলেন রামদুলাল। এখানে বলে রাখি, এই এলাকা এখনকার কলকাতার দমদম বিমানবন্দর সংলগ্ন। আর সেই সময় এই এলাকা মোটেও এখনকার মতো জমজমাট ছিল না, অজপাড়াকা বললেই চলে। ১৭৫১-৫২ সালে মারাঠা আক্রমণের জেরে রামদুলালের বাবা মা রীতিমতো ঘরছাড়া হন। অনেক ছোট বয়সেই বাবা মাকে হারান রামদুলাল। আর ঠিক সেই সময় ছোট্ট রামদুলালকে তার মাতামহ রামসুন্দর বিশ্বাস নিয়ে আসেন এখনকার আদি কলকাতায়। এখানে তার মাতা মহি হাটখোলা দত্ত পরিবারের ধনী বণিক মদন মোহন দত্তের বাড়িতে রান্নার কাজ পান। মদনবাবু ছিলেন রপ্তানি গুদামের দেওয়ান। সেই সূত্রেই রামদুলাল মদন মোহন দত্তের বাড়িতে ঘরের টুকটাক কাজ করতে শুরু করেন। তিনি বড়বাবু অর্থাৎ দত্তবাবুর ছেলেদের সাথেই একসাথে পড়াশোনা করতেন। তার চমৎকার লেখালেখি এবং হিসাব রক্ষণের কাজের জন্য ধীরে ধীরে দত্তবাবুর বিশ্বস্ত হয়ে ওঠেন। এ সময় একটি ইংলিশ ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রক্ষকের চাকরি পান। সেখানে তিনি আধুনিক বুককিপিং ও সনাতন হিসাবরক্ষণের প্রাথমিক প্রশিক্ষণ নিতে শুরু করেন। দত্ত তাকে মাসিক ৫ টাকা মাইনে দিয়ে বিল সরকার হিসেবে নিযুক্ত করেন। এরপরেই রামদুলাল নিজের চাকরির টাকা থেকে মাসে ১০০ টাকা জমিয়ে ফেলে তার দাদার জন্য একটি কাঠের ব্যবসা শুরু করেন। খুব তাড়াতাড়ি উনি ১০ টাকা মাসিক বেতনে জাহাজ সরকারের পদে প্রমোশন হন। তার দায়িত্ব ছিল প্রতিদিন ডায়মন্ড হারবার পরিদর্শন করা এবং মাল বোঝাই ও খালাসিদের তদারকি করা। একবার তাকে নিলামে কিছু জিনিস কিনতে পাঠানো হয়। সেখানেই হুগলি নদীর ডকে হঠাৎই ভেঙে যাওয়া একটি জাহাজের খোঁজ পান। সেটা ফের উদ্ধারের জন্য খরচ করেন। কিছুদিন পর দত্ত তাকে চুল্লো অ্যান্ড কোম্পানিতে পাঠান কিছু জিনিসপত্র নিলামে তোলার জন্য। সবগুলোই নিলামে বিক্রি হয়ে যায়। এরপরেই সেই ভেঙে যাওয়া জাহাজ সরানোর পরে নিলামের জন্য ১৪,০০০ টাকা দিয়ে দরপত্র জমা দেন রামদুলাল। শেষ পর্যন্ত ফিরে যাওয়ার সময় একজন ইংরেজ একই জাহাজ কেনার আগ্রহ নিয়ে তার কাছে আসেন এবং রামদুলাল তাকে ১,১৪,০০০ টাকায় সেই জাহাজ বিক্রি করে দেন। ফিরে গিয়ে সম্পূর্ণ টাকাটাই মদনমোহনকে ফেরত দেন রামদুলাল। তার এই সততা ও বুদ্ধিমত্তা দেখে মদনমোহন পুরো ১,০০,০০০ টাকায় রামদুলালের হাতে দিয়ে নিজস্ব ব্যবসা চালু করার পরামর্শ দেন। তার মালিক তাকে বলেন, রামদুলাল, টাকা তোমার, তুমি যখন বীজ বপন করেছ তখন তুমি ফসল কাটবে। দত্ত ১৪,০০০ টাকা রেখে বাকি টাকা রামদুলাল সরকারকে দিয়ে দেন। অপ্রত্যাশিতভাবে এই হঠাৎ পাওয়া সাফল্যই সরকারের ব্যবসার মূলধন হয়ে ওঠে। আচ্ছা, গল্প আড্ডা তো চলতেই থাকবে, তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর। এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক। ভাবছেন কিভাবে? তাহলে ঝটপট জয়েন করে ফেলুন সোননার এক্সক্লুসিভ মেম্বারশিপ। স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার অনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি। নতুন ভিডিওগুলোর ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা। এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে ৩টি ভাগ: অনুরাগী, বন্ধু ও পৃষ্ঠপোষক। এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও থাকবে সোননার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিটআপের সুযোগ
ও আরও অনেক কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি। তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য। পাশে থাকুন, শুনতে থাকুন আর শোনায় থাকুন। কথায় আছে যে বাণিজ্যে বসতে লক্ষ্মী। এই ব্যবসা শুরুর পরেই তার ভাগ্যে লক্ষ্মী লাভ হতে থাকে। রামদুলাল সরকারের জীবনীকার বলেছেন যে তিনি যে কাজে হাত দিতেন সেখানেই সোনা ফলত। সরকারবাবুর আসল ব্যবসা বাণিজ্য ছিল আমেরিকান বণিকদের সাথে। 1785 সাল থেকে আমেরিকানরা ব্যবসা বাণিজ্যের সূত্রে বাংলায় আসতে শুরু করেন। আমেরিকান বণিকদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ হওয়ার সাথে সাথে তিনি ব্যবসায় সাফল্য পান। 1790 সালের মধ্যেই সালেম, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া এবং বোস্টনের বণিক সংস্থাগুলি বাংলা থেকে পণ্য কিনতে তাদের বাণিজ্য জাহাজ পাঠাতে থাকে, আর এই কাজে সরকার ছিলেন তাদের প্রধান সহযোগী। 1795 সাল থেকে আমেরিকান বণিকরা বঙ্গোপসাগরের পথে বাণিজ্যের উদ্দেশ্যে বাংলায় যাতায়াত শুরু করে। রামদুলাল 1800 সাল পর্যন্ত তাদের মুৎসদ্দি বা বানিয়া হিসেবে কাজ করতেন। সেই বছরেই তিনি কলকাতায় নিজস্ব ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্সি চালু করেন। 1800 সাল পর্যন্ত কলকাতা বন্দরে আসা সকল জাহাজই রামদুলালকে তাদের মুৎসদ্দি বা এজেন্ট নিযুক্ত করেন। আমেরিকানদের সঙ্গে নৌবাণিজ্যে রামদুলাল প্রচুর পরিমাণ টাকা বিনিয়োগ করেন এবং অনেক মুনাফা পান। তার দূরদৃষ্টির কারণে আমেরিকানরাও যথেষ্ট লাভবান হয়। তার মার্কিন পার্টনাররা তাকে বাণিজ্য সূত্রে এতটাই সম্মান করতেন যে তার সঙ্গে কর্মরত বোস্টনের কাছে একটি বন্দর সালেম হাউস রামদুলালের কাজের স্বীকৃতি দেওয়ার জন্য তাদের একটি জাহাজের নামকরণ করেছিলেন রামদুলাল সরকারের নামে। জাহাজটি বোস্টন বন্দর থেকে কলকাতা বন্দর পর্যন্ত বেশ কয়েকবার যাতায়াত করেছে। সরকার ফেয়ারলি ফার্গুসন অ্যান্ড কোম্পানি তো বটেই, তার সাথে অন্যান্য স্বাধীন ব্যবসায়ীদের সাথেও ব্যবসা বাড়িয়ে ফেলেছিলেন রামদুলাল। ব্রিটিশ বাণিজ্য সংস্থাগুলোর বদলে সরকার আমেরিকান ব্যবসায়ীদের সাথে তাদের স্থায়ী এজেন্ট হিসেবে যুক্ত হন, যাতে কলকাতা থেকে আমেরিকায় সামুদ্রিক ব্যবসা বাণিজ্য সহজ হয়। আমেরিকান ব্যবসায়ীরা প্রতিদান হিসেবে রামদুলাল দেকে আমেরিকায় নিয়ে জনসমক্ষে সম্বর্ধনা দেওয়ার প্রস্তাব করে। তখন ভারতীয়দের মধ্যে সাগর পাড়ি দেওয়া নিয়ে যথেষ্ট কুসংস্কার থাকায় এই সম্বর্ধনা আর নেওয়া হয়ে ওঠেনি রামদুলাল সরকারের। তবে তিনি আমেরিকান বণিক সংস্থাগুলোর কাছে একটি পরিচিত নাম হয়ে ওঠেন। ক্যালকাটা বানিয়ান্স ফর দ্য আমেরিকান ট্রেড, পোর্ট্রেটস অফ আর্লি 19th সেঞ্চুরি, বেঙ্গলি মার্চেন্টস ইন দ্য কালেকশন অফ দ্য পিপটি মিউজিয়াম, সেলাম অ্যান্ড এসেক্স ইনস্টিটিউট বইটিতে বিন লিখেছেন 1801 সালে 22 জন আমেরিকান বণিক কৃতজ্ঞতাস্বরূপ ক্যানভাসে একটি পূর্ণাঙ্গ তেলের ছবি উইলিয়াম উইনস্ট্যান্ডের লেখা জর্জ ওয়াশিংটনের প্রথম প্রতিকৃতি তাদের বাঙালি রামদুলাল সরকারকে উপহার দেন, যার নির্দেশনায় তারা সকলেই বাংলার বাণিজ্যে সমৃদ্ধ হয়েছিলেন। দান ধ্যানেও পিছিয়ে ছিলেন না রামদুলাল। তিনি হিন্দু কলেজের প্রতিষ্ঠায় অকাতরে অর্থ সাহায্য করেছিলেন। সুদূর আয়ারল্যান্ডে বন্যার্তদের সাহায্যার্থে অনেক অর্থও পাঠান। মাদ্রাজে দুর্ভিক্ষের সময়ও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বেনারসে তার উদ্যোগেই 13টি শিব মন্দির স্থাপন করা হয়। বেলগাছিয়ায় দুস্থদের জন্য একটি অতিথিশালা বানিয়েছিলেন তিনি। তার বসতবাড়ির অতিথিশালায় প্রতিদিন নিয়ম করে দুস্থদের চাল, ডাল, আলু, ঘি, কাঠ ও মাটির হাঁড়ি বিতরণ করা হতো। কলকাতায় 67 নম্বর বিডন স্ট্রিটে 14 বিঘা জমির ওপর তার বিশাল বড় বাড়ি ছিল। 1770 সালে রামদুলাল দে এখানে দুর্গাপূজা শুরু করেন। শোনা যায় তার নিজের বাড়ির দুর্গাপুজোয় রামদুলাল বলি প্রথা বন্ধ করে দেন। পরবর্তীকালে এই পুজো তার 2 ছেলের নামে ছাতুবাবু, লাটুবাবুর পুজো নামে লোক মুখে প্রচার পায়। 1825 সালের 1 এপ্রিল রামদুলাল দে মারা যান। তিনি রেখে যান 2 পুত্র, আশুতোষ, প্রমথনাথ এবং 2 কন্যা বিমলা এবং কমলাকে। তার মৃত্যুর পর সালেমের ইস্ট ইন্ডিয়া মেরিন সোসাইটির সদস্যরাও শোক প্রকাশ করেছিলেন। মৃত্যুর আগে তিনি তার সমস্ত টাকা পয়সা তাকে ব্যবসার কাজে সাহায্য করেছেন এমন বয়স্ক কর্মকর্তাদের জন্য পেনশন হিসেবে বরাদ্দ করে যান। রামদুলালের অবর্তমানে
1840 সাল পর্যন্ত তার ব্যবসা প্রতিষ্ঠান ভালোভাবেই চলছিল, কিন্তু এরপরেই তার ব্যবসাকে ঘিরে পারিবারিক কলহ শুরু হয়। ফলে ব্যবসায় অধোগতি দেখা যায় এবং 1860 সালের দিকে ব্যবসা বন্ধ হয়ে যায়। রামদুলালের দুই ছেলে ছাতুবাবু এবং লাটুবাবু তাদের বিলাসবহুল জীবনযাত্রার জন্য বিখ্যাত ছিলেন। ছাতুবাবু ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম প্রধান অনুরাগী এবং পৃষ্ঠপোষক। পূজা পার্বণ ও বিভিন্ন উৎসবে ছাতুবাবু ও লাটুবাবু প্রচুর টাকা ওড়াতেন। পুরনো কলকাতার গল্প এই দুই ভাইকে বাদ দিয়ে বলা নেহাতি অসম্ভব। বড় ভাই ছাতুর নাম আশুতোষ আর ছোট ভাই লাটু হলেন প্রমথনাথ। কলকাতার ইতিহাসে ছাতুবাবু লাটুবাবু বিখ্যাত হয়ে আছেন বুলবুলির লড়াইয়ের জন্য। কলকাতার বাবুদের অনেক রকম বিদঘুটে শখের একটি ছিল বুলবুলির লড়াই। অঢেল ঐশ্বর্যের মালিক ছাতুবাবু ছিলেন খাঁটি বড়লোকের মেজাজ। বুলবুলির লড়াইয়ের প্রতি তার এমনই অদম্য নেশা ছিল যে বাজি ধরে খেলতে গিয়ে ফতুর হতেও তার আপত্তি ছিল না। আজ তাদের বাড়ি রামদুলাল নিবাস বা ছাতুবাবু লাটুবাবু রাজবাড়ি নামে বিখ্যাত। রামদুলাল যে বিপুল সম্পত্তি ব্যবসার মাধ্যমে জমিয়েছিলেন, তার পুত্রেরা তার দেখানো পথ অনুসরণ না করে তৎকালীন বাবু কালচারের স্রোতে গা ভাসিয়ে বহু অর্থ অপব্যয় করেছেন। বর্তমানে আসল বাড়ির একটি নাট মন্দির এবং দুটি শিব মন্দির মাত্র টাকা নষ্ট আছে। রামদুলাল বাবুর স্মরণে উত্তর কলকাতার একটি রাস্তার নামকরণ করা হয়েছে রামদুলাল সরকার স্ট্রিট। কেমন লাগলো রামদুলাল সরকারের জীবনের অজানা কাহিনী? কমেন্টে জানান আমাদের। আর ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনো না।